এটা ডিলিট হয়েছে তো না? হুম। আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আফরোজ সাথী, চিফ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ফ্রম ক্যালোরিজম। আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে শুক্রবার ছুটির দিনে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা আগেই জানিয়েছিলাম যে আমরা নির্ধারিত আজকের দিনে আপনাদের সাথে লাইভে আসব এবং আজকে আমাদের লাইভে কথা বলার বিষয় হচ্ছে যারা নিউট্রিশনিস্ট হতে চাইছেন বা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হতে চাইছেন, তারা আগামীতে কি করবেন, কি করলে এই জায়গাটাতে কাজ করা আপনাদের জন্য সুবিধাজনক হবে। আমি বিগত 13 বছর ধরে এই সেক্টরে কাজ করে যাচ্ছি। তো আমার অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চেয়েছি বলে আজকে লাইভে আসা। আশা করছি যারা নূতন করে নিউট্রিশন সেক্টরে আসতে চাচ্ছেন, যারা নিউট্রিশনিস্ট বা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হতে চাইছেন, তাদের জন্য আজকের আমাদের এই লাইভটি কিছুটা হলেও পথ সুগম করবে। আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা আপনাদের যে কোনো কিছু যদি জানার থাকে কোশ্চেন করতে পারেন কেরিয়ার রিলেটেড। আমি আমার ন্যূনতম জ্ঞান থেকে চেষ্টা করব আপনাদের সাথে আমার অভিজ্ঞতা অনুযায়ী উত্তরগুলো শেয়ার করতে। বেসিক্যালি আমরা নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান ব্যাপারটাতে একটু গুলিয়ে যাই। অনেকেই হয়তো একটু ভুল বোঝেন যে আসলে নিউট্রিশনিস্ট কি বা ডায়েটিশিয়ান কি, বা অনেকেই ধরে নেন যে সিমিলার থিং। এই ব্যাপারটা দিয়ে আজকে আমি একটু শুরু করতে চাই। নিউট্রিশনিস্ট হচ্ছে একটা অনেক ভাস্ট এরিয়া অফ ওয়ার্কিং। মানে আমরা যারা নিউট্রিশন ব্যাকগ্রাউন্ড থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে আসি, আমরা সবাই নিউট্রিশনিস্ট। যারা নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন সেক্টর থেকে নিউট্রিশন অ্যান্ড কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড ইভেন পাবলিক হেলথ নিউট্রিশন, সব নিউট্রিশন মিলেই কিন্তু আমরা যারা পাশ করে বেরোই প্রত্যেকেই আমরা নিউট্রিশনিস্ট। কিন্তু ডায়েটিশিয়ান বা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, এই দুটো জায়গায় একটু পার্থক্য আছে। এটার অর্থ হচ্ছে যখন নিউট্রিশন থেকে কেউ পাশ করলো, তার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করলো, সে আরো অ্যাডভান্স ডিগ্রিজ নিল বা হচ্ছে ট্রেনিংস নিল, সে ওয়ার্কশপ অ্যাটেন্ড করলো, এরপরে আহ, সে প্রফেশন হিসেবে চুজ করতে চাইছে ক্লিনিক্যাল প্র্যাকটিস। অর্থাৎ মানে হচ্ছে সে যারা অসুস্থ ব্যক্তি, যারা হসপিটালাইজড বা যারা বিশেষ স্বাস্থ্যগত অবস্থায় আছে, তাদের পুষ্টি নিয়ে কাজ করবে, তাদেরকে আমরা বেসিক্যালি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বলি। অর্থাৎ যারা হাসপাতাল ভিত্তিক চিকিৎসা প্রদান করে থাকে, যারা রোগ নিয়ে একদম রোগীর পাশে থেকে খাবার দাবার, তার পুষ্টি, তার সবকিছু মেনটেন করে থাকে। অর্থাৎ হাসপাতালে বা হাসপাতালের ক্লিনিকে যেগুলো সেটিং, এই সেটিং গুলাতে যারা কাজ করছেন ডিরেক্টলি, তাদেরকে আমরা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বলতে পারি সহজভাবে বোঝার জন্য। এরপরে যে বিষয়টা আমরা মানে অনেকেই জানি না বা আমরা বুঝতে পারি না যে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট পার্থক্যটা কি, কেন আমি এটাকে এত বড় করে বিষয়টা বলছি বা এত করে জিনিসটা নিয়ে আলোচনা করছি। এটার পিছনে রিজনটা হচ্ছে যে আমি বেসিক্যালি যেটা চাই সেটা হচ্ছে মানুষ জানুক, বা আপনারা যারা নিউট্রিশন থেকে পাশ করে বেরোচ্ছেন, আপনারা জানুন যে নিউট্রিশন থেকে পাশ করে আমি বেরোলাম বলেই আমি একটা রোগী ডিল করতে পারবো, ব্যাপারটা তা নয়। কারণ এর জন্য প্রয়োজন হয় আপনার কিছু জিনিসের, যেটা হচ্ছে আমাদের সিলেবাসে আমরা যখন পড়েছি বা এখনো যখন পড়ানো হচ্ছে, তখন ক্লিনিক্যাল নিউট্রিশনটা আপনার বই পত্রে পড়ানো হয়, খুব হিসাবপত্র করে শেখানো হয় যে আপনি একটা ডায়েট চার্ট কিভাবে প্রিপেয়ার করবেন, কোন ডিজিজে কোনটা ডুজ কোনটা ডোন্টস, কোন খাবারগুলো খেতে হবে, কোন খাবারগুলো খাওয়া যাবে না, অনেকগুলো ব্যাপার আপনারা শিখে আসেন। কিন্তু ব্যাপার হয় কি, শেখা আর হাতে কলমে আহ সেটাকে ব্যবহার করা, কোনো সিনিয়রের পাশে থেকে শেখা, দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে। কারণ আমরা বইপত্রে ইন্ডিভিজুয়াল ডায়েট সম্পর্কে জানি, কিন্তু মোস্টলি আমার কেরিয়ারে আমি ইন্ডিভিজুয়াল ডিজিজ নিয়ে আসতে খুব কম রোগীকেই দেখেছি। যখন হসপিটালে কোনো রোগী ভর্তি হয়, মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে আপনার
অনেক ধরনের অর্থাৎ মাল্টি ডিজিজ, যেমন ধরেন আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিয়াক ডিজিজ, রেনাল ডিজিজ, মিক্সচার অফ ডিজিজেস নিয়ে পেশেন্ট অ্যাডমিট হচ্ছে। ওই অবস্থাতে যারা জাস্ট ফ্রেশ, আপনি পাশ করে বেরিয়েছেন, এই অবস্থাতে আপনি যখন আম, ওই রোগীটাকে হ্যান্ডেল করতে চাইবেন, তখন আপনার জন্য এটা একটু ডিফিকাল্ট হবে, কারণ আপনি বেসিকটা জানেন, কিন্তু এই যে কমপ্লিকেটেড স্টেটাস, এই কমপ্লিকেটেড স্টেটাসটা কিভাবে আপনাকে অ্যাসেস করতে হবে, কিভাবে এই প্রত্যেকটা ডিজিজের ডুজ অ্যান্ড ডোন্টস গুলাকে একসাথে করে করতে হবে, সেই জিনিসটা করতে গিয়ে কিন্তু অনেকেই হিমশিম খাবেন বা খেয়েছেন। আমি আমার প্র্যাকটিস থেকে দেখেছি, কেননা ফ্রেশারদেরকে আমি ইন্টার্ন করিয়েছি। ফ্রেশাররা যখন ইন্টার্ন করতে আসতো, তাদেরকে হাতে কলমে শেখানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। পরবর্তীতে গিয়ে কিন্তু তারা বিষয়গুলো বুঝতে পেরেছে এবং তাদের অনেকেই এখন ভালো ভালো হসপিটালে কাজ করছে, অনেকে নিজের চেম্বার করছে। তারা নিজেরা নিজেদের পার্সোনাল ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বিষয়গুলোকে ইউজ করতে পারছে। সেই জন্যই ওই জায়গাটা থেকে আজকে আসলে লাইভে আসা ছিল, যে আপনারা যারা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছেন, এই 4 বছর অনার্স শেষ করে আরেক বছরের পোস্ট গ্রাজুয়েশন করে তারপরে আবার আরো কিছু ডিগ্রি ট্রেনিংস আপনারা নিতে যখন যান, তখন অনেকেই হতাশ হয়ে যান যে এত কিছু করছি, আমার আসলে কাজের জায়গা কোথায়। এটাও সত্য যে আসলে এখনো পর্যন্ত এজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বাংলাদেশে কাজ করার সুযোগ অনেক কম, কিন্তু নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করার জায়গার কিন্তু অভাব নাই। আপনি চাইলে পাবলিক হেলথের আন্ডারে কাজ করতে পারেন, আপনি এনজিওস গুলোতে যেতে পারেন, আপনি রিসার্চ ব্যাকগ্রাউন্ডে আসতে পারেন, আপনি ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন, আপনি হসপিটালে আসতে পারেন, আপনি আম, যে কোনো হচ্ছে গিয়ে আপনার নিজের সেট আপ করতে পারেন চেম্বারের জন্য। যেহেতু বাংলাদেশে আসলে ডায়েটিশিয়ান হিসেবে প্র্যাকটিস করার জন্য এখনো পর্যন্ত রেজিস্টার্ড ডায়েটিশিয়ান হওয়ার প্রয়োজন হয় না, সেই কারণে অনেকেই হয়তো পাশ করে আপনারা ভাবছেন যে আমি বসে না থেকে আমার চেম্বার করি। আমি বলবো যে নিঃশর্তে এটা ভালো কথা যে আপনি কিছু করতে চাইছেন, কিন্তু আবার আরেক দিক থেকে যদি আমি চিন্তা করি, তাহলে আমি বলবো এটা ইন আ সেন্স রিস্কিও হতে পারে। কারণ আমরা যখন গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করে বের হই, আসলে তখন আমাদের এতটা এক্সপিরিয়েন্স থাকে না, আমরা খুব বেশি পেশেন্ট হ্যান্ডেল করে আসি না। সো নিজের ক্লিনিক বা নিজের চেম্বার সেট করতে গেলেও আমি মনে করি যে আপনারা যারা নূতন, তাদের ক্ষেত্রে কিছু জিনিস আপনাদের মেনটেন করা উচিত। অ্যাটলিস্ট আপনারা ইন্টার্নশিপ করেন আহ কোনো একটা হসপিটালে, কোনো একজন সিনিয়রের আন্ডারে, যাতে করে আপনি বুঝতে পারবেন আসলে পেশেন্ট ডিলিং বা পেশেন্ট হ্যান্ডলিংটা কিভাবে করতে হয়। আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমরা আজকে কেরিয়ার গোল নিয়ে কথা বলছি, কিভাবে গুড নিউট্রিশনিস্ট হওয়া যায়, নিউট্রিশনিস্টদের সেক্টর গুলো অ্যাকচুয়ালি কি কি সেগুলো নিয়ে কথা বলছি। সো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, যারা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছেন, যারা আগামীতে ভবিষ্যতে নিউট্রিশনিস্ট হতে চাইছেন বা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হতে চাইছেন, যারা প্র্যাকটিস করতে চাইছেন, তারা কিন্তু তাদের কোয়েশ্চেন গুলো করতে পারেন আমাদেরকে। আমি আমার দীর্ঘ 13 বছরের অভিজ্ঞতা থেকে চেষ্টা করব আপনাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে। আমি যখন আমি আমার লাইফ যে এক্সপিরিয়েন্স সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি মনে করি এটা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন আমার গ্রাজুয়েশন শেষ হলো, গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে আই গট 2-3 অপরচুনিটিস, যেখানে ছিল হয়তো আমি ফুড ইন্ডাস্ট্রিতে যেতে পারতাম বা আমি কোনো একটা এনজিওতে যেতে পারতাম। বাট আমার গোল ছিল যে আমি আসলে ক্লিনিক্যাল প্র্যাকটিস করব, অর্থাৎ আমি হসপিটাল বেসড বা ডিজিজ বেসড প্র্যাকটিসটাই করব। ইট মিনস আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানই হতে চেয়েছি, যার কারণে আমি ওই অপরচুনিটিস গুলো নেইনি। না নিয়ে আমি আমার গ্রাজুয়েশন শেষ করে পোস্ট গ্রাজুয়েশন শুরু করি, এবং মিড অফ দ্য ওয়েতে, পোস্ট গ্রাজুয়েশনের মাঝামাঝি যে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাতে আমি একটা ট্রেনিং অ্যাটেন্ড করি, যেটাকে আমরা পিজিটি বলি, পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং। এই পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংটা আমার হয়েছিল হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সেখানে তারা হচ্ছে তাদের নিউট্রিশন যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের থ্রুতেই ট্রেনিংটা করানো হয়েছিল। সেখান থেকে আমাদের 3 মাস মেয়াদী ট্রেনিংটা কন্ডাক্ট করার পরে, যখন আমাদেরকে এক্সাম নেওয়া হলো, অ্যাসেস করা হলো, তখন সার্টিফাই করা হলো যে ইয়েস, আমি একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বার ক্যারি করে আমি সার্টিফিকেট নিয়ে আমি এর পরবর্তীতে গিয়ে প্র্যাকটিস স্টার্ট করলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরই মেডিকেল সেন্টারে অ্যাজ আ ডায়েটিশিয়ান। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান ভাবি, কারণ ওই ট্রেনিং সেশনটা যদি আমি
অ্যাটেন্ড না করতাম, তাহলে আমার সেক্টরের যারা ভালো ভালো ডায়েটিশিয়ান আছেন তাদের সাথে আমার ইন্টারাকশনের সুযোগ হতো না, তাদের কাছ থেকে আমার হাতে কলমে শেখা হতো না। আমি নাম না বললেই হবে না। আমি শ্রদ্ধা ভরে মানে আজকে নামটা মনে করতে চাই। সেটা হচ্ছে আমাদের শামসুন্নাহার মহুয়া আপা। মহুয়া আপা তখন বারডেমে ছিলেন, এখনো আপা বারডেমে আছেন। আমরা ওনাকে স্টুডেন্ট লাইফ থেকে একইভাবে দেখে যাচ্ছি। আপা চমৎকার ভাবে আমাদেরকে ক্লিনিক্যাল ডায়েটেটিক্সটা পড়িয়েছিলেন। উনি প্রেগন্যান্সিতে নিউট্রিশন কিরকম হবে, ল্যাকটেশনে কিরকম হবে, আরো কিছু ডিজিজের ক্লাসও নিয়েছিলেন, সেটা আমাদেরকে শিখিয়েছিলেন। এরপরে আমি আরেকজন আমার মেন্টর ছিল, তার নাম বলতে চাই, আহ ফারজানা আনজিন ম্যাডাম। উনি হচ্ছে ইব্রাহিম জেনারেল হসপিটাল, যেটা ধানমন্ডি 10 নম্বরে, ওটাতে আছেন অ্যাজ মানে নিউট্রিশন অফিসার। উনি মোস্ট প্রবাবলি এখন ওনার ডেজিগনেশন ডেপুটি চিফ, যতটুকু আমি জানি। ম্যাডামের শেখানোর ধরনও অসাধারণ ছিল। ম্যাডামও আমাদেরকে খুব সুন্দরভাবে চমৎকার করে কিভাবে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে বা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কাজ করতে হয়, কোন ডিজিজে কি করতে হয়, এই জিনিসগুলো খুব সুন্দর করে শিখিয়েছিলেন। এবং আমি সত্যি কৃতজ্ঞ থাকবো যে উনি ওনার ওপিডিতে, অর্থাৎ আউট পেশেন্ট উনি যেখানে দেখেন, সেখানে আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন ওনাকে অ্যাসিস্ট করার। ওটা ছিল আমার জন্য বেস্ট পার্ট, কারণ ওখান থেকে আমি আসলে অনেক কিছু নির্যাস নিয়ে আসতে পেরেছি। এর পরবর্তীতে আমার কাজ এগিয়ে চলেছে সময়ের সাথে সাথে, চলতে চলতে আমি আহ, নিজের চেম্বার প্র্যাকটিস করেছি। দেন আমি জয়েন করেছি হচ্ছে আসগর আলী হসপিটালে। সেই আসগর আলী হসপিটাল জয়েন করার পরে সেখান থেকে আমি আমার মানে আইপিডি তে, অর্থাৎ ইনডোর পেশেন্ট হ্যান্ডেল করাটা ওখান থেকে স্টার্ট। সেখানে আমার আহ, প্রথম ডিপার্টমেন্ট হেড ছিলেন হচ্ছে, আমি ওনার নামটাও বলতে চাই, উনি হচ্ছেন সেলিনা বদরুদ্দিন। শি ওয়াজ অলসো আ ভেরি গুড ডায়েটিশিয়ান। আমাকে উনি অনেক কিছু সেখান থেকে শিখিয়েছেন, কিভাবে বেসিক্যালি ইনডোর পেশেন্টকে ট্রিট করতে হয়, কিভাবে পুরো ইনডোর কন্ট্রোল করতে হয়, কিভাবে সেখানে ডায়েট চার্ট প্রিপেয়ার হয়, কিভাবে কিভাবে কিচেনের সাথে আমি যে ডায়েট চার্টটা প্রিপেয়ার করছি সেটাকে হচ্ছে কম্বাইন করে পেশেন্টের কাছে ফুডটা পৌঁছাতে হয়। সো এই যে প্রসেস, এই প্রসেসগুলো কিন্তু আপনাকে শিখতে হলে অবশ্যই একজন সিনিয়রের আন্ডারে যেতেই হবে। দেন আমি ওখান থেকে অ্যাজ আ চিফ ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট হিসেবে জয়েন করি চিটগং এ ইম্পেরিয়াল হসপিটালে। এখানে এসে আমার নিজের হাতে ডিপার্টমেন্ট ডেভেলপ করা, কিচেনের সাথে কাজ করা। দেন হচ্ছে ইম্পেরিয়াল হসপিটাল কোল্যাব করে হচ্ছে অ্যাপোলো ইম্পেরিয়ালে পরিণত হয়, অ্যাপোলোর সাথে কোলাবোরেশনে। সেখানে অলমোস্ট আপনার 3 ইয়ার্স আমি হচ্ছে অ্যাজ এ চিফ ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করেছি। অ্যাপোলোর পলিসি প্রোটোকলস ফলো করে পেশেন্টদের ডায়েট কিভাবে হবে সেটা সাজিয়েছি, সেটা সুযোগ পেয়েছি। আমরা এনএবিএইচ অ্যাপ্রুভালের জন্য কাজ করছিলাম। এনএবিএইচ এর যে আমাদের প্রসেসগুলো, এনএবিএইচ হচ্ছে ইজ অ্যাক্রেডিশন ফ্রম ইনস্টিটিউট, যারা বেসিক্যালি হসপিটালের হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল এই বিষয়গুলো নিয়ে কাজ করে। সেই জায়গাটা থেকে কাজ করতে গিয়ে আমি হচ্ছে গিয়ে অনেক স্ট্যান্ডার্ডস জেনেছি, অনেক কিছু শিখেছি যে কিভাবে আসলে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করা যায় অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। এখানে আমাকে আইসিইউ তে কাজ করতে হয়েছে। এর আগেও আমি হসপিটালে কাজ করেছি আইসিইউ তে। আইসিইউ হচ্ছে আমার আমি মানে আমার প্যাশনের জায়গা। ক্লিনিক্যাল নিউট্রিশনটা হচ্ছে আমার পছন্দের জায়গা, কারণ ওখানে বেসিক্যালি আপনার যে রোগীগুলো আসে তারা কিন্তু আপনার কাছ থেকে হাইয়েস্টটাই পাওয়ার মানে হকদার। কেননা তারা না পারে কথা বলতে অধিকাংশ ক্ষেত্রে, না তারা নিজেদের চাওয়া পাওয়া গুলো প্রপারলি এক্সপ্রেস করতে পারে। মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে সাবকনশিয়াস বা আনকনশিয়াস থাকে। তখন আপনার রেসপন্সিবিলিটিটা কিন্তু অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রে স্পেশাল ফিডিং মেথড গুলো আমরা অ্যাপ্লাই করি, সাচ এজ টিউব ফিডিং, অথবা হচ্ছে আপনার ন্যাসোগ্যাস্ট্রিক ফিডিং হতে পারে, এন্টারাল, এবং পাশাপাশি প্যারেন্টারাল। প্যারেন্টারাল মানে হচ্ছে ইন্ট্রাভেনাস, মানে আমরা আইভি থ্রুতে দিতে পারি। সেটা হতে পারে আপনার
পেরিফেরাল, অথবা হতে পারে হচ্ছে গিয়ে টোটাল প্যারান্টাল। সব জায়গাতেই কিন্তু আপনার যারা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছেন তাদের অংশগ্রহণটা ম্যান্ডেটরি থাকে। অবশ্যই আপনার যিনি ডক্টর আইসিইউতে আছেন ইনচার্জ হিসেবে, অথবা যিনি আপনার আইসিইউর ওই পেশেন্টটার প্রাইমারি কনসালটেন্ট, তার সাথে কনসাল্ট করে কিন্তু আপনাকে তার ডায়েটটা ওইভাবে প্রোভাইড করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আইসিইউ পেশেন্ট গুলো সেপটিক শক নিয়ে আসে, সেপ্টিসেমিয়া থাকে, প্রচুর ক্যাটাবলিক স্টেটে থাকে, তখন কিন্তু ক্যালোরি ব্যালেন্স করা, প্রোটিন ব্যালেন্স করা, ইটস নট আ ইজি টাস্ক। তো আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে, আপনি জাস্ট পাস করে গিয়েই যদি আপনাকে এরকম একটা পেশেন্ট হ্যান্ডেল করতে দেওয়া হয়, ইট উড বি ডিফিকাল্ট ফর ইউ। এটা আমি আমার আহ, নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমাদের সাথে অনেক দর্শকই যুক্ত হয়েছেন, তার মধ্যে আজকে আমাদের সাথে একজন দর্শক অলরেডি কমেন্ট করেছেন, মিস্টার মিসবাহ উদ্দিন কমেন্ট করেছেন। আহ অসাধারণ একজন পুষ্টিবিদ ও ভালো গাইড। আল্লাহ তাআলা আর জ্ঞান ও শক্তি, সামর্থ্য ও উদ্যমতায় আরো বেশি বারাকা দান করুন। ধন্যবাদ মিসবাহ ভাই, আপনার চমৎকার একটা শুভেচ্ছা বাণীর জন্য আমি কৃতজ্ঞ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যেটা বলছিলাম, অ্যাপোলো ইম্পেরিয়ালে কাজ করতে করতে দেন মনে হলো যে অনেকটা বছর পেরিয়ে গেছে, কাজ করে চলেছি, কিন্তু হচ্ছে অন্যের নির্দেশে। এরপরে মনে হলো যে না, আমি এবার হয়তো সেই সামর্থ্য বা সেই সাহস অর্জন করেছি যে আমি একা প্র্যাকটিস করতে পারি, আমার নিজের একটা চেম্বার হতে পারে। তো এই চিন্তা করে 2025-এর মেতে আমি আমার যে টিপিক্যাল জব অ্যাজ চিফ ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট ফ্রম অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালস, আমি সেটা লিভ করি, করে আমি আমার নিজের চেম্বার স্টার্ট করি। এবং তার কিছুদিন পরেই আমার সৌভাগ্য হয় ক্যালোরিজনের সাথে যুক্ত হওয়ার। ক্যালোরিজন চমৎকার একটা প্ল্যাটফর্ম। তারা এখানে, এই প্ল্যাটফর্ম থেকে আমি দেখছি যে অনেক হেলথ অ্যাওয়ারনেস রিলেটেড কাজ করছে। পাশাপাশি তারা হেলথ সার্ভিস বা নিউট্রিশন সার্ভিস, যেটা ডায়েটিশিয়ান সার্ভিস যেটা, এটা প্রোভাইড করছে। আজকের যে টপিকটা তারা চুজ করেছে যে ফিউচার নিউট্রিশনিস্টদের জন্য, সেটাও চমৎকার। যে আপনারা আসলে কিসের ভিত্তিতে কিভাবে কাজ করতে পারেন সেটা জানার জন্য, সেটা বোঝার জন্য ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমার সৌভাগ্য যে আমি ক্যালোরিজনের মতো প্ল্যাটফর্মে আবারও চিফ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি। আম, ভালো লাগছে। এতদিন ফিজিক্যাল কাজ করছিলাম, পেশেন্টদের ফেস টু ফেস কন্ট্যাক্টে ছিলাম, ওটার পাশাপাশি এখন একটা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি, এটাও একটা আদার এক্সপিরিয়েন্স, এটাও আমার জন্য একটা নতুন বিষয়। ভালো লাগছে এখানেও কাজ করতে। পেশেন্টরা, পেশেন্ট বলছি না, আমি এখানে ক্লায়েন্ট বলবো, যারা আসেন, যারা কন্ট্যাক্ট করেন, যারা আমাদের সার্ভিস নিচ্ছেন, তারা স্যাটিসফাইড। এটা দেখে ভালো লাগছে যে টেকনোলজিকে আমরা সবাই গুড ওয়েতে ইউজ করছি। আমরা আসলে ফিজিক্যালি ডক্টরের কাছে গিয়ে অভ্যস্ত, বা ফিজিক্যালি ডায়েটিশিয়ানের কাছে গিয়ে অভ্যস্ত, বাট আমি বলবো যে ক্যালোরিজেন আমাদেরকে বা আমাকে সুযোগ করে দিয়েছে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের আহ সব রোগীদের সাথে বা সব ক্লায়েন্টদের সাথে কানেক্ট হওয়ার। এটা আমার জন্য একটা অনেক বড় ব্যাপার। কেননা আমি খেয়াল করলাম অনেকেই দেশের বাইরে থেকে, যারা প্রবাসী বাংলাদেশি আছে, অনেকে ক্যালোরিজেনের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিউট্রিশনাল সার্ভিস গুলো নিতে চাচ্ছেন। কারণ হচ্ছে তাদের ফুড হ্যাবিট, তারা হয়তো ইউএসএ অথবা হচ্ছে ইউকে অথবা এরকম কোথাও থাকেন, বাট তার মনে প্রাণে বাঙালি এবং তাদের খাদ্যাভ্যাস বাঙালি। তো এই কারণে তারা আমাদের কাছ থেকে সার্ভিস গুলো নিচ্ছে, উইচ ইজ আ ভেরি গুড থিং। আমার এটা একটা ভালো লাগার জায়গা। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ মঈন উদ্দিন। মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটি লাইভ। থ্যাংক ইউ মঈন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার এক্স কালিগ, উনি অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালসে অ্যাজ এ শেফ কাজ করেছেন। আমার রোগীদের ক্লিনিক্যাল ডায়েট প্রিপারেশনে ওনার অনেক মাহাত্ম্যপূর্ণ অবদান রয়েছে। আহ, উনি খুব ভালো করেই জানতেন কিভাবে একজন রোগীর খাবার, অর্থাৎ পথ্যকে টেস্টি ওয়েতে কুক করতে হয়, প্রেজেন্ট করতে হয়। মুইন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য, কমেন্ট করার জন্য, এবং আমার কেরিয়ারে একটা অংশ হয়ে থাকার জন্য। এছাড়াও আমি যে বিষয়টাতে কথা বলছিলাম যে নিউট্রিশনিস্ট, আমরা সবাই নিউট্রিশনিস্ট, যারা নিউট্রিশন থেকে পাশ করে বেরোই। আমরা হয়তো কেউ চুজ করি যে আমি এনজিও তে কাজ করব, কেউ হয়তো চুজ করি যে না আমি ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করব, সবাই আমরা নিউট্রিশনিস্ট। সো যারা নিউট্রিশন ব্যাকগ্রাউন্ড থেকে পাশ করে বেরোচ্ছেন, আপনারা
অনেক ভাস্ট এরিয়াতে কাজ করার সুযোগ পাবেন। জাস্ট ইউ হ্যাভ টু ফিক্স ইউর গোল। আচ্ছা, আপনি কি গোল ফিক্স করতে চাইছেন? আমি তো লাস্ট 7 ইয়ার্স অ্যাজ এ এমপ্লয়ার কাজ করেছি। যে আমি ডিপার্টমেন্ট হেড হিসেবে যখন এমপ্লয়ি রিক্রুট করতাম, তখন আসলে আমি কি দেখতাম ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে। এই বিষয়টা আমি একটু শেয়ার করতে চাই, যাতে করে যারা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হতে চাইছেন তাদের জন্য একটা মানে সহজ কিছু হতে পারে, যে আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন। আমি দেখতে চাইতাম যে তার কোনো আগে ক্লিনিক্যাল সেট আপে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, সে কোথাও কোনো ডায়েটিশিয়ানের আন্ডারে কোনো দিন কোনো শর্ট টার্ম হোক, বাট সে কোনো ইন্টার্নশিপ করেছে কিনা, সেটা 7 দিন হোক, 10 দিন হোক, 1 মাস হোক, আর কোনো এক্সপোজার আছে কিনা। এই জিনিসটা অত্যন্ত জরুরি। দ্বিতীয় যে জিনিসটা আমি খুব চাইতাম, সেটা হচ্ছে যে আপনার একদম একাডেমিক এডুকেশনের পাশাপাশি আপনার কোনো হ্যান্ডস অন ট্রেনিং অথবা অ্যাডভান্স কোনো কোর্সেস, কোনো ওয়ার্কশপ অ্যাটেন্ড করা, এই জিনিসগুলো আপনাদের আছে কিনা। তৃতীয় নাম্বারে আমরা যেটা দেখতাম, যে কোনো পাবলিকেশন বা কোনো রিসার্চে, ক্লিনিক্যাল রিসার্চে বিশেষ করে, আপনি যে কোনো রিসার্চ করতে পারেন বিইং অ্যাজ আ নিউট্রিশন স্টুডেন্ট, কিন্তু ক্লিনিক্যাল রিসার্চে আপনার কতটুকু নিয়ে গেছে, আপনি পেশেন্ট ফুড রিলেটেড কাজ কতটুকু করেছেন, পেশেন্টের ডায়েটারি ইনটেক রিলেটেড কাজ কতটুকু করেছেন, এগুলোকে এমফাসিস করতাম। সো আমি বলবো যারা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হতে চান তারা এই ব্যাপারগুলোতে একটু কাজ করবেন। এটুকু মনে রাখবেন যে আপনি একজন পেশেন্ট অথবা একজন ক্লায়েন্ট, যাই আপনি বলেন না কেন, তাকে যখন একটা ডায়েট দিচ্ছেন, ইট ইজ দ্যাট মাচ ইম্পর্ট্যান্ট যে সে কি মেডিসিন নিচ্ছে। কারণ একটা পেশেন্ট, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই। ধরেন যে আপনার একটা পেশেন্ট, সে হচ্ছে কার্ডিয়াক পেশেন্ট, তার একটা হয়তো কোনো কার্ডিয়াক সার্জারি হয়েছে, সেটা ভালভ রিপ্লেসমেন্ট হতে পারে বা এই টাইপের কিছু হতে পারে। সেই সার্জারি করা পেশেন্টকে কিন্তু ওয়ারফারিন নামে একটা মেডিসিন দেওয়া হয়। এই ওয়ারফারিন মেডিসিনটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ব্লাড থিনার হিসেবে কাজ করে, যাতে ব্লাড ক্লট না হয়ে যায় কোথাও, আবার মানে ব্লক তৈরি না হয় সেই জন্য। সো এই যে ওয়ারফারিন, এই ওয়ারফারিনের সাথে কিন্তু একটা নিউট্রিয়েন্টের ইন্টারাকশন আছে, অর্থাৎ ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে ওয়ারফারিনের অ্যাক্টিভিটিকে একদম মানে ইনহিবিট করে। সো দ্যাট দেখা যায় যে ওই পেশেন্টের যে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু হতে পারে, যদি আপনি এই ব্যাপারটা না জেনে থাকেন, বা আপনি যদি ওই রোগীকে যখন ডায়েট প্রোভাইড করছেন তখন ভিটামিন কে রেস্ট্রিকশন না করেন। সেই জন্য আপনাকে এই ব্যাপারটা জানতে হবে। আবার ধরুন আপনি একটা প্রেগনেন্ট মা, প্রেগনেন্ট মাকে আপনি ডায়েট দিচ্ছেন। আপনি হয়তো তাকে, প্রেগনেন্ট মা যেহেতু, সে তো আয়রন পাবে, সে তো ক্যালসিয়াম পাবে। সো আপনাকে এটাও জানতে হবে যে সে যখন আয়রন সাপ্লিমেন্ট পাচ্ছে, ওই সময়টাতে আপনি তাকে কোনো ক্যালসিয়াম রিচ ফুড দিবেন না। আবার সে যখন ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা নিচ্ছে দিনের যেই বেলায়, সেই বেলায় আপনি তাকে কোনো আয়রন রিচ ফুড দিবেন না। আবার সে যখন আয়রন নিচ্ছে তখন ক্যালসিয়াম রিচ ফুড দিবেন না, কারণ এই দুটো জিনিস ইন্টারাকশন করে ফেলবে, একটা আরেকটাকে ইনহিবিট করবে, সো দ্যাট কোনোটাই কিন্তু তার কাজে আসবে না। সেই জন্য এই ব্যাপারগুলো জানা কিন্তু অত্যন্ত জরুরি। এগুলো আমাদেরকে যখন পড়ানো হয়েছে তখন অনেক ছোট ছোট ভাবে এই জিনিসগুলোকে আমাদের ওইভাবে এক্সপ্লেইন করে পড়ানো হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়নি, বা মানে সুযোগ কম থাকে। যার কারণে এই জিনিসগুলো আপনি যখন একটা ক্লিনিক্যাল সেট আপে আসবেন, যখন আপনি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের আন্ডারে কাজ করবেন, তখন কিন্তু আপনি শিখবেন। আমি আমার আর আরো সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি। যেমন আমি আমার দুজন সিনিয়রের নাম না বললেই না। একজন হচ্ছে ভেরি ইন্সপায়ারিং, এভার কেয়ার হসপিটাল, ঢাকা, সেখানকার ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান তামান্না চৌধুরী আপু। আপু তো মানে ইন্সপিরেশন ফর অল ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানস, আমি এটা জানি। কারণ ওনাকে দেখে দেখেই আমরা ইন্সপায়ার্ড হই যে আসলে কিভাবে আমরা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হব, বা কিভাবে ক্লিনিক্যাল প্র্যাকটিস করব, বা করা উচিত কিনা বা করব কিনা। তো আপুর স্পিচ গুলো, আপু বিভিন্ন জায়গায় আসতেন, ওনার অ্যাপিয়ারেন্স গুলো দেখে আমি শেখার চেষ্টা করতাম যে কিভাবে নিজেকে আপগ্রেড করা যায়। এরপরে আরো একজন ডায়েটিশিয়ান যার নাম না বললেই নয়, যিনি আমার লাইফে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হওয়ার জন্য আমি বলবো যে একটা বিশেষ জায়গা দখল করে রেখেছে। উনি হচ্ছেন আমাদের আরেকজন সিনিয়র আপা, যিনি সমরিতা হসপিটালের ওবিসিটি সেন্টারের চিফ। উনি হচ্ছেন এস এন শম্পা আপা।
শম্পা আপার নাম সবাই জানে। আপা কতটা করিয়াল, কতটা মানে গাইডিং, কতটা আপনাকে হেল্প করবে। তো আপার কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি, আমি এটা মানে একদমই ভুলবো না যে আমার সিনিয়ররা আমাকে অনেক অনেক পজিটিভলি আমাকে নিয়েছে, অনেক আদর করেছে, অনেক শেখার সুযোগ দিয়েছে। এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় ছিল। আমি আপনাদেরকে, যারা আজকে লাইভে আছেন আমার জুনিয়ররা, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ ট্রাই টু মেক নেটওয়ার্ক উইথ ইয়োর সিনিয়র্স। ওনাদের সাথে আপনি যোগাযোগ রাখেন, কথা বলেন। যখন আপনি আপনার সিনিয়রদের সাথে 10 মিনিটের একটা কনভারসেশনেও যাবেন, আমি পেয়েছি অনেক লেসন, অনেক লার্নিং। আমি আশা করি আপনারাও পাবেন। আমাদের সাথে টুম্পা চৌধুরী আছে। থ্যাংক ইউ এত ইনফরমেটিভ লাইভ করার জন্য। থ্যাংক ইউ টুম্পা। শি ইজ ওয়ান অফ মাই ইন্টার্নস, যারা আমার সাথে কাজ করার সুযোগ হয়েছে, বা যাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে তাদের মধ্যে একজন। থ্যাংক ইউ ফর জয়নিং আস। আমি যেহেতু চিটাগং এ আছি, আমি চিটাগং এর যারা পার্টিসিপেন্ট, বা চিটাগং এ যারা চিটাগং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটি থেকে যারা নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, ফুড ইঞ্জিনিয়ারিং এটাতে আপনারা গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন করছেন, তাদেরকে আমি একটু বিশেষ করে উৎসাহিত করতে চাই যে আপনারা একটু নেটওয়ার্ক বিল্ড করার চেষ্টা করবেন আপনাদের সিনিয়রদের সাথে। যদি ক্লিনিক্যাল সেক্টরে আসতে চান তাহলে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানদের সাথে, যদি আপনি এনজিও সেক্টরে যেতে চান তাহলে সেই সেক্টরে যারা কাজ করছে তাদের সাথে, আপনি যদি রিসার্চ ব্যাকগ্রাউন্ডে আসতে চান তাহলে রিসার্চ ব্যাকগ্রাউন্ডে কারা কাজ করছে তাদের সাথে, ফুড ইন্ডাস্ট্রিতে যেতে চাইলে সেখানে এই নেটওয়ার্ক বিল্ড করাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। কেননা আপনি এই নেটওয়ার্ক বিল্ড করলে আপনি আপনার অ্যাপ্রোপ্রিয়েট গোল ফিক্স করতে পারবেন, আপনি জানতে পারবেন কোন ইন্ডাস্ট্রিতে মানে আপনার প্রোজ এন্ড কনস কি, কোন ইন্ডাস্ট্রিতে আপনি আপনাকে গ্রো করতে পারবেন। এটা কিন্তু আপনার পার্সোনালিটির সাথে ম্যাচ করতে হবে। আপনি খুব কথা বলেন না, চুপচাপ, খুবই ইন্ট্রোভার্ট ধরনের একজন মানুষ, আপনি চাইছেন আপনি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হবেন, এটা কিন্তু আপনার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সো আমি এইভাবে জিনিসটাকে এক্সপ্লেইন করতে চাই, যারা কেরিয়ার গোল ফিক্স করছেন তারা আগে থেকে তাদের সিনিয়রদের সাথে কমিউনিকেট করবেন যে আমি এই এই জিনিস নিয়ে কাজ করতে পছন্দ করি, বা দিস ইজ মাই প্যাশন। যেমন আমি বলছি যে ক্লিনিক্যাল নিউট্রিশন ওয়াজ মাই প্যাশন। আমি অনেক অপরচুনিটিস মিস করেছি, আমি অনেক ইনভাইটেশন মিস করেছি জাস্ট টু বিকাম আ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। And to Almighty, I'm really thankful and grateful. আমি আমার ফ্যামিলিকেও ধন্যবাদ দিতে চাই, কারণ আমার পরিবার সব সময় আমাকে সাপোর্ট করেছে যে আমি যাতে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে প্র্যাকটিস করতে পারি। এখন আমি পার্কওয়ে হসপিটালেও কাজ করছি, সেখানেও আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে প্র্যাকটিস করছি, চেম্বার করছি, নিজের চেম্বার করছি, আইসিইউ পেশেন্টস দেখছি, অন কল পেশেন্টস অ্যাটেন্ড করছি, কর্পোরেট সেশনস নিচ্ছি। সবকিছুই সম্ভব হয়েছে আমার একটা প্যাশন ছিল যে আমি ক্লিনিক্যাল নিউট্রিশন নিয়ে কাজ করব, সেই কারণে। আমাদের সাথে আরো একজন যুক্ত হয়ে আমাদেরকে কমেন্ট সেকশনে লিখেছেন, সাইমুন নাহার। থ্যাংক ইউ ম্যাম ফর দিস কাইন্ড অফ ইনফরমেটিভ সেশন। থ্যাংক ইউ সাইমুন ফর জয়নিং। শি ইজ অলসো ওয়ান অফ আর ইন্টার্ন ডায়েটিশিয়ান ফ্রম সিভাসু, যারা হচ্ছে গিয়ে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে কাজ করেছে আমার সাথে। থ্যাংক ইউ ফর জয়নিং। এবং মানে আমাদের যে ইনস্টিটিউট গুলো, সেই ইনস্টিটিউট গুলোতে আমাদেরকে যেভাবে পড়ানো হয়, আমাদেরকে সবই পড়ানো হয়। আমাদের নিউট্রিশন সেক্টরে যাওয়ার জন্য যে যে জায়গায় যে যে সাবজেক্ট গুলো পড়তে হয় প্রত্যেকটা জিনিসই পড়ানো হয়। তো তারপরেও প্রত্যেকটা জিনিস পড়ানো হলেও আপনি যদি একটা স্পেসিফিক জায়গায় নিজেকে স্টিক না করেন তাহলে কিন্তু আপনার গোলও ফিক্স হবে না, আপনি আপনার ক্যারিয়ারটাকে প্রপার ওয়েতে বিল্ডও করতে পারবেন না। ধরুন আপনি পড়াশোনা শেষ করে আপনি পাশ করে বেরিয়ে আপনি একটা ফুড ইন্ডাস্ট্রিতে ঢুকলেন, কারণ সাথে সাথে আপনি একটা জব অফার পেয়েছেন, ঢুকে গেলেন। ঢুকে আপনার মনে হলো যে আমি তো ভাই ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য ইনবিল্ট না, এখন তাহলে আমি কি কাজ করতে চাই, আমি একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে প্র্যাকটিস করতে চাই। তখন আপনি কি করলেন, আপনি আপনার জবের পাশাপাশি আপনি একটা কোথাও আপনার চেম্বার দিলেন। ঠিক আছে, ফাইন, আপনাকে এখানে কোনো অথরিটি নাই, কোনো বডিজ নাই, কোনো কিছু নাই যে আপনাকে আটকাতে পারে। কিন্তু একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে আমি অ্যাডভাইস করবো আপনি চেম্বার প্র্যাকটিস করেন, নো ওয়ারিজ, কোনো সমস্যা নাই। বাট আপনি অবশ্যই কোথাও আগে একটু হাতে কলমে শিখে আসেন, এটা অত্যন্ত জরুরি। আমি বারে বারে এই কথাটাকে গুরুত্ব কেন দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি এই কারণে, কারণ প্রত্যেকটা রুগী আপনার দায়িত্ব। যখন একটা পেশেন্ট বা একজন ক্লায়েন্ট আপনার কাছে আসে, তার হেলথ আপনার কাছে ফার্স্ট প্রায়োরিটি। আপনি হয়তো জেনে বুঝে তাকে ভুল কিছু দিচ্ছেন, সেটা বলছি না, কিন্তু অনেক সময় হয় যে আমরা
পুরা জিনিসটাকে একসাথে করে আনতে পারি না, সেই কারণে কিছু জিনিস এলোমেলো হয়ে যেতে পারে। সেই জন্যই বারে বারে বলা যে যারা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করতে চান বা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কাজ করতে চান, প্লিজ গো টু ইয়োর সিনিয়র্স। একইভাবে যারা ফুড সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে চান, প্লিজ গো টু ইয়োর সিনিয়র্স যারা এই সেক্টরে কাজ করছে। যারা ফুড সেফটিতে কাজ করতে চান, তারা আপনারা ফুড সেফটি স্পেশালিস্ট যারা আছে তাদের সাথে কথা বলেন, তাদের সাথে কাজ করেন, তাদের সাথে কোনো প্রজেক্টে প্রয়োজনে ফ্রি অফ কস্ট করেন। আপনি গিয়ে যুক্ত হয়ে যান। আপনি আহ, তাদেরকে রিকোয়েস্ট করেন যে আমি জাস্ট আপনাকে শ্যাডো করতে চাই। আপনি এইভাবে হলেও তাদের সাথে থেকে কাজটা শেখেন, কারণ কাজ কিন্তু কেউ কাউকে হাতে ধরে শেখায় না, কাজ আপনাকে নিজেকেই শিখে নিতে হবে। তো ইচ্ছাটা আপনার থাকতে হবে। আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছে, সাবেরা রহমান। বলছে থ্যাংক ইউ ম্যাম ফর দিস গাইডলাইন্স। থ্যাংক ইউ সাবেরা, আপনার যদি এতটুকু হেল্প হয় দ্যাট উড বি মাই প্লেজার। আমাদের সাথে ইশরাত হায়াত আছেন। মাশাআল্লাহ আপু, আপনার উপস্থাপনা অনেক সুন্দর এবং গোছানো। যারা এই প্রফেশনে আসতে চান তাদের জন্য অনেক উপকারী একটা লাইভ সেশন। থ্যাংক ইউ মিস ইশরাত হায়াত আপু, অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। সত্যি যারা আসলে এই প্রফেশনে অ্যাজ এ নিউট্রিশনিস্ট কাজ করতে চায়, তারা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে গাইডলাইনের অভাবে ভোগে, এবং অনেকেই জানে না যে কি করে তাকে এগিয়ে যেতে হবে। আমার 13 বছরের এক্সপিরিয়েন্স এটা, সেই জন্যই আজকে যখন ক্যালোরিজম আমাকে এই টপিকটা নিয়ে কথা বলতে বলেছে, আমি সানন্দে রাজি হয়ে গেছি। আমি বলেছি যে ইয়েস, আই আই ক্যান টক অ্যাবাউট ইট ফর আওয়ার অ্যান্ড আওয়ার। আমি ঘন্টার পর ঘন্টা এই ব্যাপার নিয়ে কথা বলতে পারি। এবং আমার যারা আহ, ছোট ভাই বোনরা আছেন যারা এই প্রফেশনে আসতে চাচ্ছেন, তাদের জন্য আমি যে কোনো সময় এভেইলেবল। আমি আমার কাজের পাশাপাশি আমি সবসময় চেষ্টা করেছি জুনিয়ররা যাতে তাদের জায়গাটা করে নিতে পারে, কারণ আমরা সিনিয়ররা টুডে অর টুমরো আমরা থাকবো না। আমাদের অবভিয়াসলি আমাদের রিপ্রেজেন্টেটিভ তৈরি করতে হবে। দ্যাট ওয়াজ দ্য গোল। আপনি আহ, যখন যেখানে কাজ করেন না কেন, চেষ্টা করবেন আপনার একজন মানে রিপ্রেজেন্টেটিভ রেডি করে রাখার জন্য। কারণ আপনি যদি কাজটা এগিয়ে নিতে না পারেন, তবে কিন্তু আপনার কাউকে না কাউকে প্রয়োজন হবেই যে আপনার কাজটাকে সামনে এগিয়ে নিতে পারে। সো এই কারণে অত্যন্ত জরুরি হচ্ছে আপনি কি শিখছেন, কি শেখাচ্ছেন। এবং আরেকটা জিনিস, যারা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হতে চান বা নিউট্রিশনিস্ট হতে চান ক্লিনিক্যাল, তাদের জন্য লেখাপড়াটা হচ্ছে লাইফ লং। কেউ যদি মনে করেন যে আমি হচ্ছে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি, আমি অনেকগুলো ট্রেনিং করেছি, এখন আমি আর পড়াশোনা করব না, আমি এবার শুধু প্র্যাকটিস করব, আপনি ভুল করবেন। কারণ মেডিকেল সায়েন্স প্রতিদিন আপডেট হচ্ছে। সো মেডিকেল সায়েন্স আপডেট হলে ডায়েটারি ফ্যাক্টরস গুলো আপডেট হচ্ছে। আপনাকে প্রতিদিন পড়তে হবে। আপনি একটা সময় বের করে নেন আপনার নিজের জন্য। আপনি প্রতিদিন 10 মিনিট পড়েন। আপনি পাবলিকেশনস পড়েন, আপনি আপনার কোনো একটা রিসার্চ পেপার পড়েন, আপনি কোনো একটা বুক পড়েন, যেটাই হোক না কেন, সেটা হার্ড কপিজ হোক, সফট কপিজ হোক, যেভাবেই হোক, অনলাইন হোক অফলাইন হোক, কিছু হলেও নলেজ আপনি গ্যাদার করার চেষ্টা করেন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমি বলবো যে পড়াশোনাটা শুধু নিউট্রিশনের বই, নিউট্রিশনের টপিক পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না। চেষ্টা করবেন মেডিকেল সায়েন্স রিলেটেড পড়াশোনাগুলো করতে। কারণ আপনি যদি ডিজিজটাকে ভালো মতো না চেনেন, আপনি ডিজিজের ডায়েটটা প্রপারলি প্রিপেয়ার করতে পারবেন না। মুখস্থ করে ডিজিজের ডায়েট দেয়া ইটস নট পসিবল। আপনি ধরুন ধরে ধরে যে মুখস্থ করবেন যে লিভার ডিজিজের ডায়েটে আমি হচ্ছে ফ্যাট রেস্ট্রিক্টেড করব, আমি হচ্ছে গিয়ে ইজি ডাইজেস্টেবল প্রোটিন দিব, আমি হচ্ছে গিয়ে ইজি ডাইজেস্টেবল কার্বস দিব, এরকম করে করে মুখস্থ করে রাখা আসলে পসিবল না। সেই জন্য আপনাকে মেকানিজম, ওই যে ডিজিজ, ওই ডিজিজের আসলে এক্সাক্ট মেকানিজমটা আপনাকে জানতে হবে। জানলে আপনি ইজিলি তার জন্য ডায়েট প্রোভাইড করতে পারবেন। যে কোনোই ডিজিজের আমি বলবো যে আপনারা ডিজিজের প্রোগ্রেশন, ডিজিজের মেকানিজম, এই জিনিসটা পড়েন, এই জিনিসটা জানার চেষ্টা করেন, তবেই দেখবেন ইজিলি আপনি প্রোভাইড করতে পারছেন। এছাড়া যারা রিসার্চ ব্যাকগ্রাউন্ডে আসতে চান, তারা তো অবভিয়াসলি আমাদের বিভিন্ন ইনস্টিটিউট গুলো আছে যেখানে রিসার্চের কাজ হয়, সেখানে যুক্ত হতে পারেন। এছাড়া নিজেও আপনি হচ্ছে গিয়ে আহ, যদি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হয়ে থাকেন, আপনারাও কিন্তু আপনাদের নিজস্ব প্র্যাকটিস থেকে কিন্তু রিসার্চে আসতে পারেন, সেটাও হতে পারে। আহ, আপনি উচ্চতর ডিগ্রি গ্রহণের জন্য, যেমন ধরুন এমফিল বা পিএইচডি যারা করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এমফিল পিএইচডি ক্ষেত্রেও কিন্তু আপনার রিসার্চ প্রয়োজন হয়। আহ,
আমার যেহেতু পিএইচডিটা হচ্ছে মানে অনগোয়িং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, সো আমি যখন এনরোলমেন্ট নিই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তখন আসলে আমার জাস্ট গ্রাজুয়েশন শেষ করে আমি পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি। আমার আহ, ওখানে অ্যাডমিশন পাওয়ার ক্রাইটেরিয়াটা আমি আজকে বলতে চাই। অনেকেই জানতে চেয়েছে, আমার কাছে পার্সোনালি ইনবক্স আসে যে আমার পিএইচডিতে আমি কিভাবে এনরোল হয়েছিলাম। হ্যাঁ, ওখানে আমার যেহেতু হচ্ছে রেজাল্টটাকে প্রায়োরিটাইজ করা হয়েছিল। ওরা কত পার্সেন্ট মার্কস আমি পোস্ট গ্রাজুয়েশন এবং গ্রাজুয়েশনে পেয়েছি সেটা দেখে, সেটার বেসিসে আমাকে এনরোলমেন্ট দেয় ডিরেক্টলি। আমাকে এমফিল করতে হয়নি, আমি ডিরেক্ট পিএইচডি এনরোলমেন্ট পাই। আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে থিসিস পার্টের আগে আমাকে একটা থিওরি পার্ট করতে হচ্ছে, অর্থাৎ আমাকে 3টা মেজর পেপার রিটেন এক্সামে আমাকে বসতে হয়েছে। 100 মার্কস করে 300 মার্কসের এক্সাম ছিল। সেটা পাস করার পরে দেন আই গট দ্য পারমিশন টু প্রোগ্রেস মাই থিসিস পার্ট। তো থিসিস পার্টটা প্রোগ্রেস করছি এখনো পর্যন্ত। আমার এটা একটা লংজিটিউডিনাল স্টাডি। আশা করি খুব দ্রুতই এটা শেষ করতে পারবো। আমার কাজের টপিকটা হচ্ছে ক্যান্সার পেশেন্ট এবং তাদের ডিজিজ প্রিভিলেন্স নিয়ে। আমি যারা হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তারা ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে তাদের খাদ্যাভ্যাস কেমন ছিল, তার সাথে আসলে তার যে ক্যান্সারটা হয়েছে সেই ক্যান্সারটার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা সেটা নিরূপণের লক্ষ্যে কাজটা করে যাচ্ছি। আম, আমি বলতে চাই যে বাংলাদেশে ক্যান্সার নিয়ে কাজ খুব কম হয়, যার কারণে ডেটার ইনসাফিসিয়েন্সি আছে। অনেক জায়গায় আমাদেরকে এন্ট্রেন্স দেওয়া হয় না ডাটার জন্য, কালেকশন করার জন্য। পেশেন্টদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে প্রপার ইনফরমেশন গুলো তাদের কাছে থাকে না, কিছু কিছু জিনিস ল্যাকিংস থাকে। তো এই জায়গাটাতে অনেক কাজ করা প্রয়োজন আমি মনে করি। আমাদের একটা কোয়েশ্চেন এসেছে, হোয়াট ইজ দ্য মোস্ট রিওয়ার্ডিং জব পার্ট ফর আ নিউট্রিশনিস্ট অর আ ডায়েটিশিয়ান? নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করার বেস্ট রিওয়ার্ড যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে আপনি আম, এমন একটা কাজ করছেন যেটা একই সাথে আপনার জন্য ইট ইজ ব্রিঙ্গিং ব্রেড এন্ড বাটার টু ইউ। দ্বিতীয়ত হচ্ছে আপনি কিন্তু একটা নোবেল কজও ফুলফিল করছেন। আপনি একটা কমিউনিটি, বা আপনি একটা দেশ, বা আপনি একটা সোসাইটি, বা আপনি একজন মানুষ, তার স্বাস্থ্য, সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন। তো এর থেকে বেশি রিওয়ার্ড আর কি হতে পারে? আর যদি আপনি মনে করেন যে ফিনান্সিয়াল বা ক্যারিয়ার রিলেটেড চিন্তা থেকে বলতে চাই, সেটা হতে পারে এরকম যে উম, যারা নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছেন, তারা ফিল্ড লেভেল থেকে কাজ শুরু করেন যদি, তারা যে কোনো ইনস্টিটিউটের হায়ার পজিশনে আসতে পারেন। এবং যারা ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছেন, তারা তাদের জন্য তো চাক্ষুষ প্রমাণ আছে। আমাদের তামান্না চৌধুরী আপু, শামসুন্নাহার মুহু আপা, তারপরে হচ্ছে আরো যারা ঢাকায় বড় বড় হসপিটাল গুলোতে অ্যাজ আ চিফ কাজ করে যাচ্ছেন। যদিও ডায়েটিশিয়ানদের জন্য কোনো সরকারি পোস্ট এখনো পর্যন্ত নেই, সেটা একটা দুঃখজনক বিষয়। সেই ব্যাপারে কাজ চলছিল অনেক দিন থেকেই। আমরা জানি না কতদিনের মধ্যে এটা আদৌ এই এই জায়গাটা তৈরি হবে। সরকারি ভাবে হয়তো নিউট্রিশনিস্ট নেওয়া হবে বা ডায়েটিশিয়ান নেওয়া হবে। তাছাড়াও আম, আমি মনে করি আপনি নিজেও যখন প্র্যাকটিস করছেন, আপনি যখন একজন ক্লায়েন্টকে আপনি হেলথ রিলেটেড ইনফরমেশন গুলো জানাচ্ছেন, তার ডায়েটটা প্রোভাইড করছেন, তার ডিজিজটাকে কন্ট্রোল করতে বা কিওর করতে হেল্প করছেন, এর থেকে বড় রিওয়ার্ড তো আর কিছু হতেই পারে না। আমাদেরকে একজন দর্শক জানিয়েছেন নেট প্রবলেম হচ্ছে। দুঃখিত দর্শক, আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আম, তবুও যদি কিছু টেকনিক্যাল গাফিলতি হয়ে থাকে তার জন্য দুঃখিত। আমরা আর বেশিক্ষণ নেই, আর অল্প কিছুক্ষণ থাকবো। যদি আমাদের সাথে কেউ যুক্ত হতে চান, কোনো প্রশ্ন করতে চান, করতে পারেন। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনারা যদি আমাদেরকে একটু জানান যে আপনারা কি কি বিষয়ে কথা বলতে চান আমাদের সাথে, আমরা পরবর্তীতে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনায় আসবো আশা করি। এবং আরো একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, ভেরি সুন ক্যালোরিজনের প্ল্যাটফর্ম থেকে আমরা একটা জাস্ট আপনাদের যারা দর্শক যারা আছেন, যারা একটু অ্যাওয়্যার হতে চান হেলথ রিলেটেড, একটা জেনারেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা কন্ডাক্ট করব।
একটা রেজিস্ট্রেশনের থ্রুতে আপনাদেরকে এইটাতে অন্তর্ভুক্ত হতে হবে। আপনারা রেজিস্ট্রেশন করে আমরা এটা অ্যানাউন্স করব ভেরি সুন। আমরা টপিক অ্যানাউন্স করব, রেজিস্ট্রেশন প্রসেস অ্যানাউন্স করবো। জাস্ট আপনাদের কাছে একটু বলে রাখছি যে ক্যালোরিজেন এরকম কিছু চিন্তা করছে আপনাদের সাথে নিয়ে আসার জন্য। তো যারা নিউট্রিশন স্টুডেন্ট আছেন, দে আর মোস্ট ওয়েলকাম। আর যারা সাধারণ আমাদের দর্শক আছেন তাদের জন্য আমি বলবো যে এটা আপনার জানার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে, কেননা রোগ সম্পর্কে আপনি যত জানবেন তত আপনি রোগ থেকে দূরে থাকতে পারবেন। আজকে আহ এখানেই লাইভ শেষ করব। অনেক সময় আপনাদের সাথে ছিলাম। আশা করি যারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন বা পরবর্তীতে যারা রেকর্ডেড লাইভটি দেখবেন তাদের জন্য আজকের এই বিষয়টি আহ মানে আপনাদের জন্য একটু কাজের হতে পারে। আমরা একটা কোশ্চেন নিচ্ছি, হাউ টু স্টে আপ টু ডেট উইথ দ্য লেটেস্ট নিউট্রিশন সায়েন্স অ্যান্ড গাইডলাইন্স। চমৎকার প্রশ্ন করেছেন ইশরাত হায়াত আপু, থ্যাংক ইউ। আসলে নিউট্রিশন গাইডলাইন এবং হচ্ছে নিউট্রিশন সায়েন্স সম্পর্কে যদি আপডেট থাকতে হয় তাহলে এটা ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্ম গুলো আছে তাদের সাথে যুক্ত থাকতে হবে। আমি আগেই বলেছি পড়াশোনার কোনো শেষ নেই, পড়তে হবে। আমি নিজেও রিসেন্টলি হচ্ছে আপনার ইএসপিএন থেকে কিছু ট্রেনিং করলাম ক্লিনিক্যাল নিউট্রিশনের উপরে। সেটা হচ্ছে আপনার অনকো নিউট্রিশন ছিল একটা, একটা ছিল রিনাল নিউট্রিশন, আর একটা ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশন সামনে আসছে। এটাও আমি আরেকটা সেশন, ট্রেনিং সেশন জয়েন করব। সো আমি সবাইকে এনকারেজ করব যে আপনারা ইস্প্যান, তারপরে আইএপিএন, এই প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবেন। ওদের আপডেটেড ভার্সন গুলো গাইডলাইনের আপনারা জানার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন, এবং ওদের বিভিন্ন কোর্সেস হয় সেই কোর্সেস গুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। এছাড়াও আমাদের বাংলাদেশে আমরা ক্যালোরিজনের পক্ষ থেকে চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের কিছু আপডেটেড গাইডলাইন যাতে আমরা জানাতে পারি। সেই সেই কথা সূত্র ধরেই বলছিলাম যে আমরা নেক্সট কিছু ছোট ছোট এরকম প্ল্যান করছি যে আপনাদের সাথে অন প্রায়র রেজিস্ট্রেশন যাতে আমরা কিছু জিনিস শেয়ার করতে পারি যারা এই প্রফেশনে কাজ করতে চান, তাদের জন্য যাতে এটা হেল্পফুল হতে পারে। আশা করছি দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং নেক্সট লাইভে আমরা আবার যে কোনো দিন উপস্থিত হব। আগেই জানাবো যাতে আপনারা সময় করতে পারেন। শুক্রবার ছুটির দিন, পরিবারের সাথে কাটানোর দিন। এই সময় আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের এই বিষয়টিকে আলোকপাত করতে দেওয়ার সুযোগ করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি মাহফুজা আফরোজ সাথী আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ক্যালোরিজেনের পাশেই থাকবেন।